দেশ জুড়ে আওয়ামী লীগের হরতাল, উত্তেজনায় পরিস্থিতিতে টানটান উত্তেজনা। ট্র্যাজেডির পরে আওয়ামী লীগ রোববার হরতালের ডাক দিয়েছে। এই হরতাল কতটুকু সফল হবে না হবে সেটা নিয়ে তো প্রশ্ন রয়েছেই, প্রশ্ন থাকতেই পারে। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে নির্দেশ দিয়েছেন যার যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকতে গণপ্রতিরোধ গড়ে তোলার নির্দেশ দিয়েছেন তিনি একটি অডিও বার্তাতে। ডক্টর ইউনূসের পতন সুনিশ্চিত। গোপালগঞ্জে যে ডক্টর ইউনূস তার সেনাবাহিনী দিয়ে, পুলিশ বাহিনী দিয়ে যে গণহত্যা চালাইছে, এটা ইন্টারন্যাশনাল নিউজে পরিণত হয়েছে। গোপালগঞ্জের নৃশংস ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 5-এ, তবে অসমর্থিত সূত্র বলছে প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি। যদিও এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে হতাহতের প্রকৃত সংখ্যা সম্পর্কে কিছুই জানায়নি। হতাহতের সংখ্যা যাই হোক, এখানে কতটা অন্যায়ভাবে, কতটা নৃশংসভাবে মানবতা লঙ্ঘন হয়েছে সেটাই প্রধান বিবেচ্য বিষয়। দর্শক, মজার একটা সিদ্ধান্ত নিয়েছে আমেরিকার প্রশাসন। আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট কোনো দেশের নির্বাচন নিয়ে মাথা ঘামাবে না। শরীয়তপুর পরিবহনে বিএনপির 5 কোটি টাকা চাঁদাবাজি, আর এই চাঁদাবাজি নিয়ে রিপোর্ট করেছেন বিবিসি নিউজে। হয়েছে কি, আজকে সকাল থেকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি আমাদের ভারতের সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদীকে 8 বার ফোন করেছেন। 8 বার ফোন করেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের কাছে রিয়াদ ফারুকি। আপনারা জানেন গত বেশ কিছুদিন ধরে রাজনৈতিক অঙ্গনে চলছে তুমুল বিতর্ক, লড়াই। এবং আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বর্তমানে বিএনপি এবং এনসিপি, জামাত এবং আপনারা জানেন আওয়ামী লীগ, শেখ হাসিনা যদিও এখন তাদের নাম নেওয়াই এক প্রকার দেশের জন্য বিপজ্জনক, যেহেতু তাদের ইতিমধ্যে সংগঠন থেকে শুরু করে সবকিছু একদম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এই যে দেশের যে রাজনৈতিক অস্থিরতা চলতেছে, তারই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় থেকে বুঝতে পেরেছেন ইতিমধ্যে কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা। তাই আমি আর বিষয়টা নিয়ে ভিডিওটা বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো যদি আপনাদের সময়টা যাতে আর বেশি দীর্ঘ করতে না হয়, তা আমরা মূল আলোচনা চলে যাচ্ছি। তার আগে আপনার কাছে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখনো তো আছেন, প্লিজ এরকম চাঞ্চল্যকর তথ্য সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। দর্শক, আর বেশি কথা না বলে আমরা এখানে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো। দর্শকের ভিডিওতে শেষ পর্যন্ত দেখে মতামত জানাবেন। সকাল থেকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি আমাদের ভারতের সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদীকে 8 বার ফোন করেছেন। 8 বার ফোন করেছেন। ফোন করার পরে উনি ফোন ধরেননি এবং তার যে সহায়ক আছে সেই সহায়ককে বলে দেওয়া হয় যে 8 বারের পর এবার যদি বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে কোন রকম ফোন আসে সেই কলকে অ্যাটেন্ড করবেন না। এরপর আসরে নামেন বাংলাদেশের এনএসএ খলিলুর রহমান ফোন করেন আমাদের জাতীয় নারী নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে। অজিত দোভাল ফোনটি ধরেন, বলেন কি ব্যাপার, মানে যতটুকু আমার কানে এসছে, কি ব্যাপার। উনি বলছেন, না আপনার পার্শ্ববর্তী রাষ্ট্র, আমাদের দেশে এরকম একটা ঘটনা ঘটে গেছে এবং আমরা বাধ্য হয়ে এটা করেছি। তখন অজিত দোভাল বলছে, এইসব ঘটনা আমায় বলছেন কেন? তখন না, আপনারা পার্শ্ববর্তী রাষ্ট্র, আমাদের বন্ধু রাষ্ট্র, আপনাদেরকে জানিয়ে রাখাটা উচিত। তখন অজিত দোভাল বলেছেন, পার্শ্ববর্তী রাষ্ট্র এটা তো আপনাদের অন্তর্দেশীয় ব্যাপার, আমাদের জানাবার তো কিছু নেই, এটা আপনাদের আইন শৃঙ্খলা ব্যাপার, আপনারা করবেন। তবে না, আমরা তো বন্ধু রাষ্ট্র, একে অপরের স্বার্থ মেনে রেখে চলি, তাই আপনাদের জানানো আমাদের কর্তব্য বলে মনে হয়েছে, তাই আপনাদের এটা জানিয়ে আমাদের অবস্থান পরিষ্কার করতে চাই। তখন অজিত দোভাল বলেন যে আপনারা যদি ভারতকে বন্ধু রাষ্ট্র বলেই ধরেন, তাহলে পরে বন্ধু রাষ্ট্র হিসেবে ভারতবর্ষ যে অনুরোধগুলো করেছে, একটা অনুরোধ আপনারা রেখেছেন? আপনারা খুন, জখম, রাহাজানি, ডাকাতি বন্ধ করার কোনো চেষ্টা করেছেন? আপনারা হিন্দু এবং সংখ্যালঘু যারা আছে তাদের উপর অত্যাচার বন্ধ করার চেষ্টা করেছেন? কোনোটাই আপনারা করেননি। ভারতবর্ষের বুকে আপনাদের বাংলাদেশি সমস্ত সন্ত্রাসবাদী পাঠিয়ে মণিপুর এবং আমাদের মায়ানমার সীমান্ত আমাদের অচল অবস্থার সৃষ্টি করে দিয়েছিলেন। এটা কিন্তু আমাদের কাছে প্রমাণ আছে, ইলেকট্রনিক এভিডেন্স আছে এবং ফিজিক্যাল এভিডেন্স আছে। তা সেগুলো নিয়ে আমরা কাজ করছি। পরবর্তীকালে এর কাজকর্ম কিভাবে হবে না হবে সেটা সরকার ঠিক করবে, আমি বলার কেউ নই। কিন্তু আপনারা কখনো বলতে পারবেন না যে ভারতবর্ষ আপনাদের প্রতিবেশী এবং বন্ধু রাষ্ট্র। এক সময় ছিল, যখন শেখ হাসিনা যখন সরকারে ছিলেন, তখন কিন্তু ভারতবর্ষ বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ছিল এবং বন্ধু রাষ্ট্র ছিল। আজকে আপনাদের রাষ্ট্র শত্রু তালিকায় চলে গেছে, 5 নম্বরে আপনাদের নাম জল করছে। এবার আপনার দেশে যদি গুলি চলে, আপনি যদি গুলি চালিয়ে আপনার দেশের মানুষকে মারেন, সেটা আপনাদের ব্যাপার।
আর আপনাদের সেনাবাহিনী তারাই তো বলেছিল না গত বছর 4-5 আগস্ট 2024-এর যে আমরা নিরীহ ছাত্র জনতার উপরে গুলি চালাবো না। তা ওখানে যে গুলি আপনারা গোপালগঞ্জে চালালেন সেখানে কোন অস্ত্রধারী ওখানে ছাত্র জনতা ছিল? ওখানে সমস্ত নিরীহ মানুষ, তারা ওখানে বড় জোর আপনাদের ঢিল পাট খেলছিল, ইট পাট খেলছিল, সেই সমস্ত ভিডিও সমাজ মাধ্যমে তো ঘুরে বেড়াচ্ছে, আমরাও দেখেছি। তাহলে কি এমন অবস্থা হলো যে সেখানে আপনাদের গুলি চালাতে হলো? আর শুধু গুলি চালাননি, নৃশংসভাবে মৃতদেহের ওপরেতে আপনারা যেভাবে মানে লাথি জুতো বেড়েছেন, সেটা কোনো ভদ্র এবং সভ্য রাষ্ট্রে এই জিনিসটা হতে পারে না। চূড়ান্ত মানবাধিকার লঙ্ঘন হয়েছে। তিনি বলেন যে আমি জানি না যে এরপরে ভারতবর্ষ এটাকে কিভাবে নেবে, কারণ আমি ভারতবর্ষের প্রতিনিধি নই, আমি ভারতবর্ষের একজন নিরাপত্তা উপদেষ্টা। আমার যতটুকু আমার এখতিয়ার তার বাইরে আমি কথা বলি না। কিন্তু আপনাদের এটুকু জানিয়ে রাখি যে ভারত এই ব্যাপারটা মোটেই ভালো চোখে দেখছে না, এবং আগামী দিনগুলোতে আপনারা যে বিষবৃক্ষ পুঁতলেন তার ফল আপনাদের ভোগ করতে হবে। তখন খলিলুর রহমান বলেন, বিষবৃক্ষ বলতে আপনি কি বলতে চাইছেন? তখন উনি বলেছেন, বিষবৃক্ষ বলতে আমি এটাই বলতে চাইছি যে যাদেরকে দমন করার জন্য আপনারা গুলি চালালেন সেটা অগ্নিস্ফুলিঙ্গ হয়ে দাবানল হয়ে যাবে। অগ্নিস্ফুলিঙ্গ থেকে এই দাবানল কিন্তু ধীরে ধীরে আপনাদের গ্রাস করে ফেলবে, এবং যাদের আপনারা নিকেশ করতে চেয়েছিলেন তারাই দেখবেন আপনাদের নিকেশ করে ছেড়ে দেবে। আমি যদি বিন্দুমাত্র আমি রাজনীতি এবং কূটনীতি বুঝে থাকি, তাহলে আমি আজকে আপনাদের এই কথাটা বলে দিলাম। আমার কথা আপনি লিখে রেখে দিন। এটা যদি খুব শিগগির না হয় তাহলে পরে আমি এই কাজ অন্তত করব না। আর আপনাদের ব্যাপারে আমি আর কোনো কথা বলতে চাই না। আপনারা যদি মনে করেন যে আপনারা অন্য কোনো দরজায় গিয়ে কড়া নাড়বেন, আপনারা দরজায় গিয়ে কড়া নাড়তে পারেন, সেক্ষেত্রে আমাদের কিছু বলার নেই। কিন্তু ভারতবর্ষ এই ব্যাপারে আপনাদের সঙ্গে সহমর্মিতা দেখাবে না। কারণ যে দেশের সেনা নিজেদের নাগরিকদের ওপরে গুলি চালায়, নৃশংসভাবে মৃতদেহের ওপরে লাথি মারে, গলা টিপে দেয়, মৃতদেহ না জানিয়ে পরিবারকে না জানিয়ে, না ময়না তদন্ত করে তাদেরকে কবরস্থ করা হয়, তাদের আত্মীয় স্বজন পরিজনকেও তাদের মৃতদেহ দেখতে দেওয়া হয় না, সে দেশের সরকারকে, সে তো অস্থায়ী সরকার হোক স্থায়ী সরকার হোক, নির্বাচিত হোক অনির্বাচিত হোক, যেভাবেই হোক না কেন তাকে সাপোর্ট করা যায় না। গোপালগঞ্জ আপনারা ইতিমধ্যে যে ভিডিওটা দেখেছেন এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও ছিল। এরপরে যে ভিডিওটা দেখবেন এটার মাধ্যমে আমরা আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন বর্তমান চলমান রাজনীতি নিয়ে। চলেন আমরা একটু দেখি। ট্র্যাজেডির পরে আওয়ামী লীগ রোববার হরতালের ডাক দিয়েছে। এই হরতাল কতটুকু সফল হবে না হবে সেটা নিয়ে তো প্রশ্ন রয়েছেই, প্রশ্ন থাকতেই পারে। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে নির্দেশ দিয়েছেন যার যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকতে গণপ্রতিরোধ গড়ে তোলার নির্দেশ দিয়েছেন তিনি একটি অডিও বার্তাতে। টাইমস অফ ইন্ডিয়া এটি বলছে, এবং টাইমস অফ ইন্ডিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটি ইন্টারভিউ করেছে। সেখানে ওবায়দুল কাদের যা বলছেন তা হচ্ছে জনগণের গণপ্রতিরোধ গড়ে তোলা হবে, এবং আমাদের নেত্রী যমুনা অভিমুখে অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে দীর্ঘ পদযাত্রার ডাক দিয়েছেন। প্রতিটি জেলা থেকে জনগণ এবং আওয়ামী লীগ কর্মীরা রাস্তায় নেমে ঢাকার দিকে হেঁটে যাবেন। শেখ হাসিনা জনগণকে গণপ্রতিরোধ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন। রোববারের হরতালের কথা আমরা জানি, ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের ফেসবুকে দেওয়া আছে বা বিভিন্ন গণমাধ্যম নিউজ করেছে। কিন্তু কথা হচ্ছে যে এই যে গণপ্রতিরোধ গড়ে তোলা, যার যা কিছু আছে তাই নিয়ে পদযাত্রায় অংশ নেওয়া, এটি কবে? এবং এই যে হেঁটে চলে আসার জন্য বলছে পদযাত্রার উদ্দেশ্যে, এটিকে এই মুহূর্তে এতটাই সহজ নাকি আওয়ামী লীগের অস্তিত্ব রক্ষার জন্য তারা সত্যিই দেয়ালে পিঠ থেকে যাওয়ার কারণে যে কোনো কিছু করতে তারা এর মধ্যে প্রস্তুতি নিয়েছে? আমরা জানি না। এতটাই সহজ যতটা তারা বলছে, যতটা সহজ করে। আর যদি তাই হয় তাহলে আসলে কি হতে যাচ্ছে? অনেকে বলছেন যে গোপালগঞ্জের ঘটনার পর আওয়ামী লীগ খুব শিগগিরই চারদিকে নেমে পড়বে। এটি রাজনীতিবিদদের অনেকে বলছেন। তারা এও বলছেন যে গোপালগঞ্জ যাওয়াটা এনসিপির জন্য এই মুহূর্তে ভুল ছিল। যে ঘটনাটি ঘটেছে, যে 5 জন মানুষ নিহত হয়েছেন, আমরা অফিসিয়ালি জানি 4 জন, আওয়ামী লীগের দাবি 7 জন, আর পরবর্তীতে একজন মারা গেছেন চিকিৎসাধীন অবস্থায়, আহত গুলিবিদ্ধ অবস্থায় যিনি চিকিৎসাধীন ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে, তার মৃত্যু হয়েছে। অর্থাৎ টোটালি 5 জন, যেটুকু আমরা খুব নিশ্চয়তার সঙ্গে বলতে পারি 5 জন নিহত হয়েছেন। এবং এই যে ঘটনাটি ঘটল গোপালগঞ্জে, তার জন্য সরকারের দায়িত্বহীন আচরণকেই রাজনীতিবিদদের অনেকেই দায়ী করছেন। এতে করে আওয়ামী লীগ লাভবান হয়েছে কথাও বলা হচ্ছে। এদিকে নাহিদ ইসলাম, এনসিপির আহ্বায়ক, তিনি বলছেন সামনে আরেকটি লড়াই, তার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। নাহিদ ইসলাম বলছেন যে আমরা আবারও গোপালগঞ্জ মার্চ করব, এবার কিন্তু আমরা ফিরে আসবো না, গোপালগঞ্জের সাধারণ মানুষকে চিরতরে মুজিববাদ থেকে মুক্ত করে ছাড়বো। মুজিববাদ, জিয়াবাদ এগুলো কখনো ছিল কিনা আমরা জানি না,
যার যার দলীয় নেতাকর্মী তারা তাদের নেতার প্রতি আনুগত্যশীল, তাদের নেতার বয়ান, তাদের নেতাদের আদর্শ তারা বুকে ধারণ করুক আর না করুক, অন্তত স্লোগানটা দেয়। এখন এখানে মুজিববাদ জিয়াবাদ থেকে আসলে হঠাৎ করে তারা যেই শব্দগুলো উচ্চারণ করছে গত ডিসেম্বর থেকে বা তার আগে থেকে আমরা জানি না। নাহিদ ইসলামের বক্তব্য তো এই মুহূর্তে এটি। গত কয়েকদিন আগে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে সরকারের অন্যতম উপদেষ্টা ছাত্র প্রতিনিধি হিসেবে যিনি আছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি কি বলেছিলেন যে 5 আগস্ট যদি আওয়ামী সরকারের পতন না ঘটতো তাহলে তাদের সশস্ত্র বিপ্লবের পরিকল্পনা ছিল, অর্থাৎ হয়তো সেই সময়ের জন্য তারা খুব শীঘ্রই সশস্ত্র বিপ্লবে নেমে পড়তো। এখন সশস্ত্র বিপ্লবের জন্য নিশ্চয়ই অসংখ্য অস্ত্রের যোগান থাকার কথা, তাদের কাছে কি সেটা ছিল বা আছে আমরা জানি না। তবে অস্ত্র ছাড়া তো আর সশস্ত্র বিপ্লবের কথা কল্পনায় আনা যায় না, তাই না? তার মানে কি সত্যি সত্যি একটা যুদ্ধের দিকে এগোচ্ছি আমরা, ভয়ঙ্কর একটি গৃহযুদ্ধ? অনেকে তো এও বলছেন নির্বাচন না দেওয়ার জন্য, নির্বাচনকে প্রলম্বিত করতে সরকারের জন্য একটা অস্থির সময়ের খুব প্রয়োজন। এই মুহূর্তে এমনিতেই অস্থির সময় রয়েছে, এটিকে আরও আরও তুমুল অস্থিরতার দিকে নিয়ে যাওয়া সরকারের জন্য খুব জরুরি, এমনটাই অনেকে বলছেন। খোদ আমাদের প্রধান উপদেষ্টা তো কথায় কথায় উচ্চারণ করছেন দেশের যুদ্ধাবস্থার কথা, যুদ্ধাবস্থার মধ্যে রয়েছে অথবা যুদ্ধাবস্থা তৈরি হচ্ছে অথবা যুদ্ধ বেড়ে যাবে। আমরা এইসব জায়গা থেকে কি ইঙ্গিত পাচ্ছি? এবং মৃত্যুর কথা যদি বললাম, যে গোপালগঞ্জ যে ঘটনা, সেখানে তো অনেকে অনেক ধরনের কানাকানি ফিসফিসানি এগুলো করছেন যে কতজনের মৃত্যু ঘটেছে বা কতজন নিহত হয়েছেন। এর আগেই বললাম যে আওয়ামী লীগের পক্ষ থেকে 7 জন দাবি করা হচ্ছে নিহত হয়েছেন, অসংখ্য মানুষ গ্রেপ্তার করা হয়েছে, এখনও চলছে। এবং কারফিউ শনিবার সকাল 6টা পর্যন্ত আবারও বহাল রাখার কথা বলা হয়েছে সরকারের পক্ষ থেকে। কি চলছে গোপালগঞ্জে? কতটুকু খবর আমরা গণমাধ্যমে পাচ্ছি? অনেক প্রশ্ন। গণহত্যার অভিযোগ নিয়ে যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা বিদেশে পালিয়ে আছেন, আমি প্রথমেই যে কথাটি বলছিলাম যে রোববার যে হরতালের ডাক দেওয়া হয়েছে সেটা আসলে কতটুকু সফল হবে। এর আগে গত 18ই ফেব্রুয়ারি আওয়ামী লীগের পক্ষ থেকে হরতালের ডাক দেওয়া হয়েছিল ফেসবুকে ঘোষণার মাধ্যমে, আওয়ামী লীগের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেটির মাধ্যমে। কিন্তু আমরা দেখলাম যে ফেসবুকে যে আহ্বান, সেটিতে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী তেমন একটা দেখা যায়, তেমন একটা বললেই বলা যেতেই পারে যে সেই হরতাল নিঃসন্দেহে কোনোভাবে সফল হয়নি, হওয়ার কথাও নয়। রাষ্ট্রযন্ত্র তাদের বিরুদ্ধে বা তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, কজন নেতাকর্মী রাজপথে নামবেন এই অবস্থায়। তবে শেখ হাসিনা যে নির্দেশটি দিয়েছেন সেটি একেবারে হালকাভাবে আমাদের নিশ্চয়ই নেওয়ার কোনো সুযোগ নেই, যার যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকতে বলেছেন। আওয়ামী লীগ কী করবে সেটা নিশ্চয়ই তাদের রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। সরকারের পক্ষ থেকে যা কিছু করা হচ্ছে শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, দেশের মধ্যে একটা নির্বাচন যে খুবই প্রয়োজন, একটা নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার যে দেশের মধ্যে এবং দেশের বাইরে আন্তর্জাতিক নানান ষড়যন্ত্র চলছে সেগুলো মোকাবেলা করার জন্য একটা নির্বাচিত সরকারের বিকল্প নেই। কিন্তু অনেকের মতে এই সরকার বোবা, কানা হয়ে আছে, কারো কথা শুনছে না, কোনো কিছু দেখার চেষ্টা করছে না, কোনো কিছু স্পষ্ট করে বলছেও না। অর্থাৎ চারিদিক থেকে একটা মারাত্মক কিছু ঘটে যাওয়ার অশনি সংকেত। আওয়ামী লীগ কতটুকু সফল হবে কি না হবে সেটা আমরা জানি না, তবে এটুকু বলতে পারি সব কিছু মিলিয়ে সব দিকের প্রস্তুতি হিসেবে অবশ্যই সাধারণ মানুষ আতঙ্কিত, নানান ধরনের আশঙ্কা তাদের মনের মধ্যে এখন ঢুকে গেছে। সম্মানিত দর্শক, ভিডিওর প্রথমে আপনাদেরকে একটা প্রশ্ন করি। বলুন তো, গোপালগঞ্জ জেলা নিয়ে কাদের বেশি ভয় থাকে? গোপালগঞ্জ জেলা নিয়ে কারা ভীতু? গোপালগঞ্জ জেলা নিয়ে কারা সবসময় আশঙ্কা? আপনারা এই যে এখন বক্তব্যটা শুনলেন, এটা আপনার কাছে কতটুকু গুরুত্বপূর্ণ বলে মনে হয়? কেমন লাগলো বক্তব্যটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা পরবর্তী বক্তব্যটা একটু শুনবো, এটার মাধ্যমে কিন্তু বর্তমান দেশে যে পরিস্থিতি এটা সম্পর্কে আরো অনেক তথ্য জানতে পারবো। একটা প্রশ্ন করি, বলুন তো, গোপালগঞ্জ জেলা নিয়ে কাদের বেশি ভয় থাকে? গোপালগঞ্জ জেলা নিয়ে কারা ভীতু? গোপালগঞ্জ জেলা নিয়ে কারা সবসময় আশঙ্কায় থাকে? এই প্রশ্নটার উত্তর যদি জানেন কমেন্ট বক্সে লেখেন, আর যদি না জানেন তাহলে ভিডিওটা দেখেন, শোনেন। বাংলাদেশের মানচিত্র 64 জেলা নিয়ে একটা দেশ গঠিত হয়েছে বাংলাদেশ, যে দেশের জন্ম হয়েছে 1971 সালে। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে, 30 লক্ষ শহীদ, 3 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে কিন্তু আমরা এই স্বাধীন একটা বাংলাদেশ, স্বাধীন একটা দেশ পাইছি। এবং এই দেশটা স্বাধীন হওয়ার পেছনে যিনি সর্বাধিনায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান গোপালগঞ্জ, তিনি শায়িত আছেন গোপালগঞ্জে। এখন এই গোপালগঞ্জ যেন বাংলাদেশের মানচিত্রে না থাকে, মানে গোপালগঞ্জ নামক একটা জেলা, এই জেলাটা যেন বাংলাদেশের মানচিত্রে না থাকে, সেই রকম ম্যাটিকুলাস প্ল্যানের কথাই প্রকাশ করলেন। আমরা যাকে একজন আলোচিত বক্তা হিসেবে চিনতাম, যাকে আমরা মনে করতাম তিনি একজন আলেম মানুষ, ওয়াজ করেন, ইসলামের ধর্মের বাণী শোনান, প্রচার করতেছেন খুব ভালো। 5ই আগস্টের আগ পর্যন্ত জানতাম তিনি 5ই আগস্টের আগে নিজেকে আওয়ামী পরিবারের লোক হিসাবে দাবি করতেন, ওয়াজের মাহফিলে করতেন, আমরা ওয়াজের মধ্যে শুনছি। তারপরে তিনি বলতেন যে তার পরিবারের সদস্যরা আওয়ামী লীগের নামধারী কর্মী, নেতা, এরকম কথা বলতেন। কিন্তু 5ই আগস্টের পরে হঠাৎ করে তিনি 380 ডিগ্রি অ্যাঙ্গেলে পোল্টি মারলেন, মাইরিয়া জামাত ইসলামের কুষ্টিয়া 3 আসনের এমপি প্রার্থী হলেন। সেটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে, আলোচনা হয়েছে। কিন্তু আজকে যে বিষয়টা তিনি মানে একবারে বাস্টিং করলেন, সেটা হলো যে তিনি বললেন যে গোপালগঞ্জ নামক কোনো জেলা বাংলাদেশে থাকা উচিত। তিনি কি বলছেন আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই। আলোচিত ইসলামী বক্তা ও জামাতে ইসলামের কুষ্টিয়া 3 আসনের এমপি প্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, শুধু গোপালগঞ্জ জেলার নাম পরিবর্তন না, আমি মনে করি আশেপাশে 4টা জেলার মধ্যে ভাগ করে দিলে ভালো হয়, এই জেলা মানচিত্রে না থাকাই ভালো। এটা একটা অভিশপ্ত জেলা, অভিশপ্ত জেলাকে বাংলার মানচিত্র থেকে মুছে 63 জেলার বাংলাদেশ করা হোক। মানে তিনি গোপালগঞ্জ যে বাংলাদেশে আছে এটা মেনে নিতে পারতেছে না। এবং তিনি বলতেছেন যে গোপালগঞ্জের যে আশেপাশে 3-4টা জেলায় 3টা আসন আছে, গোপালগঞ্জে 3টা আসন ভাগ করে দিলে তো গোপালগঞ্জ নামক আর জেলা থাকলো না, বাংলাদেশ 63 জেলার বাংলাদেশ হলো সমস্যা কি? তারপরে তারা শান্তিতে থাকবো, কারণ তারা 24-এ স্বাধীন হয়েছে, এর আগে তো স্বাধীনতা তারা স্বাধীন ছিল না। অথচ আমরা দেখছি যে অনর্গলভাবে ওয়াজ করতেছেন, বক্তব্য দিতেছেন, হ্যাঁ ওয়াজের মাহফিলে গিয়া আপনার বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন উন্মুক্তভাবে, আমরা দেখছি। অথচ নিজেকে এখন তিনি দাবি করতেছেন যে 24-এ তারা স্বাধীন হয়েছেন, এর আগে ছিলেন পরাধীন। তাহলে কিন্তু এটা স্পষ্ট হয়ে গেল, বা আমরা বুঝতে পারলাম যে 71 সালে হয়তো বা তারা পরাধীন হয়েছেন। তাছাড়া 24-এ স্বাধীন কী জন্য বলবেন? দেখেন তিনি আরও বলছেন যে বিশেষ করে নড়াইল, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল এই 4টা জেলার মধ্যে ভাগ করে দেওয়া হোক। 3টি আসন 3 জেলায় ভাগ করে দিলেই তো এই জেলা শেষ হয়ে যায়। মানে গোপালগঞ্জে যে 3টা আসন আছে, 3টা জেলা 3টা ডিস্ট্রিক্টে ভাগ করে দেয়, গোপালগঞ্জ নামক জেলা যেন বাংলাদেশের মানচিত্রে না থাকে। এটা বলছেন বেশ ভালো কথা, কিন্তু এখানে তিনি বলছেন এটা একটা অভিশপ্ত জেলা। আপনি ভাবেন তো, একটা জেলা, পুরো একটা জেলা, গোপালগঞ্জে কত লোক আছে? আনুমানিক আমরা হিসাব করলে 10-12 লক্ষ, তাহলে 12 লক্ষ মানুষের একটা জেলাকে তিনি অভিশপ্ত জেলা বলতেছেন। কি জন্য, এর ব্যাখ্যাকে তিনি দিতে পারবেন? তো দর্শক, আশা করি আজকের ভিডিওটা থেকে অনেক তথ্য জানতে পেরেছেন বর্তমান চলমান যে রাজনীতি চলতেছে তার ধারাবাহিকতা। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য, ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো না কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।